দর্শক, সপ্তাহের প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। আজকের খেলার আড্ডায় আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। দর্শক, পুরো এক মাস সিয়াম সাধনা শেষে আসছে ঈদের খুশি। তবে বাংলাদেশের ফুটবলে ঈদের আনন্দটা একটু আগেই লেগেছে। নতুন সুপারস্টার পেয়েছে দেশের ফুটবল। লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এশিয়া কাপ বাছাইয়ে নিজের প্রথম ম্যাচে জয় পায়নি বাংলাদেশ, তবে একজন হামজাকে ঘিরে যেই ক্রেজ, তার একটা স্বাদ পেয়ে গেছে ফুটবল। আজকের খেলার আড্ডায় আমরা আলোচনা করব দেশের ফুটবলে হামজা চৌধুরী এফেক্ট নিয়ে। আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব। দেশের ফুটবলে হামজা এফেক্ট কতটা লাভবান হবে বাংলাদেশ, আর ভারতে হামজাকে নিয়ে কেমন অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। আমরা আজকের এই টপিকগুলো নিয়ে হামজা চৌধুরীকে নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে এনেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিমকে। আপনাকে স্বাগত ফাহাদ করিম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ কনক, আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা ফাহাদ করিমকে পেয়েছি আমাদের সাথে আরেকজন আছেন। এই যে আমরা যেটা বলছিলাম, ভারতে বাংলাদেশ ফুটবল দলের যে অভিজ্ঞতা সেটা কেমন ছিল হামজা চৌধুরীকে নিয়ে, সেই অভিজ্ঞতাটা শোনার জন্য আমাদের সাথে স্টুডিওতে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা এবং জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান, যিনি সাবেক ফুটবলারও। তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমরা আলোচনায় চলে যাই। আমি শুরুতেই ফাহাদ করিমকে কনগ্রেচুলেশন জানাবো যে একটা যখন নতুন একটা কমিটি আসে তখন সবাই খুব তাড়াতাড়ি একটা ইম্প্যাক্ট চায়। হামজা চৌধুরী সেই ইম্প্যাক্টটা সম্ভবত দেশের মানুষের সেই ইম্প্যাক্টটা তো দেখলেন, তারা কিভাবে গ্রহণ করলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা আছেন তাদের মধ্যে এই হামজা এফেক্টটা কেমন চলছে, তারা কিভাবে এই হামজা চৌধুরীর যে এফেক্টটা সেটা কিভাবে তারা উপভোগ করছেন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় রিগার্ডলেস, এটা কোনো সন্দেহ নাই যে এভরিওয়ান ইজ এক্সট্রিমলি মোটিভেটেড, এভরিওয়ান ইজ এক্সট্রিমলি এনকারেজড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই কিন্তু অত্যন্ত পজিটিভ হামজা চৌধুরী এফেক্টে। এমন হবে না কেন? হামজা চৌধুরী শুধুমাত্র একজন খেলোয়াড় নয়, উনি প্রমাণ করেছেন উনি একজন খেলোয়াড়, উনি একজন প্রাউড বাংলাদেশি যখন উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। উনি একজন ইন এ ভেরি হাম্বল, একদম মাটির একজন মানুষ, যেভাবে উনি সকলের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। আর সবচেয়ে যেটা জরুরি আমি মনে করি সেটা উনি একজন অ্যামেজিং টিম প্লেয়ার, বিকজ ওনার প্রেজেন্সটা দলকে যেভাবে মোটিভেট করেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আস। যে অনেকেই কোয়েশ্চেন করেছে যে এক হামজায় কী হবে, হামজা যদি এদের সাথে কোপ করতে পারবে নাকি, আমাদের দেশের প্লেয়ার তার সাথে কোপ করতে পারবে নাকি। বাট আই থিঙ্ক হি অ্যান্ড দ্য টিম মেট এবং আমাদের কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ যারা ছিলেন, সকলকে একদম বুঝিয়ে দিয়েছে যে দে ওয়ার অল ভেরি রং। এবং আমাদের সবসময় সব কিছু থেকে পজিটিভিটি নেওয়া উচিত, সেটা বলেছে যে প্লিজ বি পজিটিভ। আই থিঙ্ক ইটস এ গ্রেট নিউজ ফর ফুটবল। আমি মনে করি হামজা চৌধুরীর ইনক্লুশনের ব্যাপারে আমরা উই আর ভেরি ফর্চুনেট। আমি কৃতিত্ব দিতে চাই এই ক্ষেত্রে আমাদের সভাপতি তাবিদ আওয়ালকে, যিনি ব্যক্তিগত উদ্যোগে এটাকে ফ্যাসিলিটেট করেছে। এবং একই সাথে আমি কৃতিত্ব দিতে চাই আগের কমিটি, কিন্তু যারা হামজা চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে কিন্তু আলাপটা চালিয়ে এসছে। আমরা তো এসেছি ফাইনাল স্টেজে। সো আই গিভ মাই রিগার্ডস টু এভরিওয়ান হু হ্যাজ বিন এ পার্ট অফ দিস জার্নি। অ্যান্ড আপনি জেনে খুশি হবেন যে হামজা চৌধুরীর ব্যক্তিগতভাবে হি হ্যাড এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স, বিকজ আই জাস্ট হ্যাড এ গুড ফরচুন। উনি যাওয়ার দিন সকালবেলা আমি দেখা করেছিলাম এবং উনি আমাকে বলেছে যে উনি এবং ওনার পরিবার অত্যন্ত ভালো অভিজ্ঞতা হয়েছে তাদের, এবং দে আর লুকিং ফরওয়ার্ড টু কাম ব্যাক ইনশাল্লাহ। এবং বললো যে আমার ওয়াইফ, আমার বাচ্চারা কিন্তু এখনই প্ল্যান করছে যে নেক্সট টাইম আমরা কখন আসবো, কী করবো না করবো। সো উইচ ইজ এ গ্রেট থিং। আমার মনে হয় ফেডারেশনের পক্ষ থেকে আমাদের যেটা করার ছিল যে তাকে সেই অ্যাটমসফিয়ারটা এনশিওর করা, আলহামদুলিল্লাহ উই কুড ডু দ্যাট। তার পক্ষ থেকে যে দেওয়ার ছিল যে সমগ্র দলকে জাগরণ করে দেওয়া এবং ওভারঅল ফুটবলকে জাগরিত করা, সেটাও তিনি খুব ভালো মতো করেছেন। সো এক কথায় এক্সট্রিমলি পজিটিভ। যদিও ফেডারেশন কর্মকর্তা হিসেবে আপনারা বলছেন ফেডারেশন থেকে যা দেওয়ার আমরা দিয়েছি, হামজা চৌধুরীকে হয়তো বা সেই ফ্যাসিলিটিস দিয়েছেন, তবে যারা ফুটবল সমর্থক তারা এখনও হামজা চৌধুরীর ওই ওপেন সেশন যেটা ছিল, তারা সবাই যে সেটা উপভোগ করতে পেরেছেন একেবারে তেমনটা নয়। তবে ফুটবল ফেডারেশনে হয়তো এই ব্যাপারে প্ল্যান আছে, আমরা সেটা শুনবো। তবে সেই প্ল্যানটা শোনার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই। আমাদের আরেকজন অতিথি তিনি আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন। খেলার আড্ডায় নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসির খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে আগে থেকেই অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম, এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান। আমির খান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। জি আমির খান, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবলের হামজা এফেক্ট নিয়ে। আমরা শুরুতে হয়তো আপনাকে মিস করেছি, একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি বাংলাদেশ ফুটবল দলের সাথেই ছিলেন, ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন, আপনার যে ভারতে গেলেন হামজা চৌধুরীকে নিয়ে, সেখানে যারা স্থানীয় ছিলেন, সংবাদকর্মী যারা ছিলেন, ভারতীয় সংবাদকর্মী যারা, এবং প্রতিপক্ষ দলের ফুটবলার সমর্থক যারা, তাদের মধ্যে কেমন সাড়াটা পেয়েছেন ভারতে শিলংয়ে? আমি জাতীয় দলের সাথে কয়েক বছর ধরে আছি,
তবে আমার এই বছরটা হলো এক্সেপশনাল, এবং আমরা যে একটা বাংলাদেশ দল, সেই দলটাকে একটা অন্য আকারে সবাই একটা রেসপেক্ট দিয়ে যে কথা বলেছে, সেটা নট অনলি ইন্ডিয়ান সাপোর্টার, আমি ম্যাচ কমিশনার থেকে নিয়ে শুরু করে লেবাননের যে 4 জন রেফারি ছিল তারা পর্যন্ত, তারা আমাদেরকে রেসপেক্ট দিয়েছে। আমি মনে হয় না ইন্ডিয়া আর বাংলাদেশের কোনো ম্যাচে এত ফেয়ার বাঁশি বাজিয়েছে কোনো সময় আমি দেখিনি, এবং তারা যে রেসপেক্ট দিয়েছে, আপনারা দেখবেন যে একটা ভালো প্লেয়ারকে রেফারির যে গার্ড দেওয়ার যে থাকে প্রবণতা, সেটা কিন্তু সেই রেফারিরা করেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে যখন ম্যাচ শেষে বলেছে আমাকে কি হামজার জার্সিটা কি দেওয়া যায়। এটা কি প্রশ্ন রেফারিরা প্লাস হলো ম্যাচ কমিশনার যিনি ছিলেন শ্রীলঙ্কান, উনি এসে তার ছেলের জন্য এই একটা করেছে। এর চেয়ে বড় আমাদের পাওয়া আমি মনে করি যে এত বছর আমি এটা দেখিনি এই এফেক্টটা। আমি বলবো যে আমাদের যে সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল সাহেব, উনি যেভাবে এইবারের টিমটা ম্যানেজমেন্ট করেছে, আমার কাছে এটা সত্যি খুবই মনে হচ্ছে। দেখেন আমরা কিন্তু প্রফেশনাল না, তারপরও উনি আমাদের মনে হয় যে কয়টা গ্রুপ হয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কয়টা আমি বলি প্রতিদিন নতুন নতুন গ্রুপ, এটা কি নাম, কোনোটা সফটওয়্যার, কোনোটা যে এই যে একটা সবার সাথে সবার লিঙ্ক আপ, কীভাবে টিমটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা। এখন আমরা এখানে মনে করেন যারা যাচ্ছে অনেকে অনেক কথা বলতেছে, আমরা কিন্তু সব পজিটিভভাবে নিচ্ছি। আমরা পজিটিভভাবে নিচ্ছি এই কারণেই যে আমাদের আরও সময় আছে, আমরা জাস্ট একটা ইনক্লুশন হয়েছে হামজার, আমরা চাই আরও প্লেয়ার আসুক, আরও বাংলাদেশের টিমটা যেন আরও ভালো জায়গায় যাক, সেটা আমার জায়গায় যেই আসুক বা যেই করুক, যেন ফুটবলটাকে আরও উঠিয়ে নিয়ে যায়। অবশ্যই আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আপনি একজন সাবেক ফুটবলার, যখন কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় ছিলেন ওই সময়টা দেখেছেন, মনে মুন্না বলতে গেলে তার সাথে আপনার একরকম সতীর্থই ছিলেন তিনি, তার যে হাইপটা ছিল, তার যে জনপ্রিয়তা ছিল সেটা দেখেছেন। এরপরে অনেকে এসেছেন, এমিল এসেছেন, মামুনুল এসেছেন, আলফাজ এসেছেন, অনেকে এসেছেন গিয়েছেন, কিন্তু মানে হামজাকে ঘিরে, মানে কোনো একজন ফুটবলারকে ঘিরে বাংলাদেশের মাটিতে যে কিনা বাংলাদেশ জাতীয় দল হয়ে খেলছে, তাকে ঘিরে এরকম জনপ্রিয়তা কি আর চোখে পড়েছে কিনা এর মধ্যে? না, আসলে এটা তো মানে এক্সেপশনাল, যেটা প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার আমাদের এখানে খেলছে, এবং এটা কিন্তু এই সাবকন্টিনেন্টালের মধ্যে কিন্তু আপনার নাই, এটা কিন্তু ফার্স্ট আমাদের এখানে যেটা খেললো। এবং এটাকে নিয়ে কিন্তু ইন্ডিয়ার যারা ওখানে ছিল, তারা সর্বক্ষেত্রে সাপোর্টাররা পর্যন্ত হামজা হামজা করেছে। সেটা আমাদের তো বড় পাওয়া, যে কোনো বল ধরছে বা নামার আগে আমাদের একটা সাপোর্টার হামজা হামজা বলে যে চিল্লাচ্ছে, এটা আমাদের সাপোর্টার না, ইন্ডিয়ানরা। এটা তো একটা বড় একটা চেঞ্জ আমি মনে করি। অবশ্যই। আমি ফাহাদ করিমের কাছে জানতে চাচ্ছিলাম, আমরা যেটা বলছিলাম যে হামজা চৌধুরী আসবেন, হামজা চৌধুরীকে নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল। আমরা ইউরোপিয়ান ফুটবলে যেটা দেখি, একজন ফুটবলারকে নিয়ে, একজন ফুটবলারকে ঘিরেই শুধুমাত্র একটা ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করা হয়, যেখানে শুধুমাত্র তাকে দেখার জন্য অনেক রকম আয়োজন থাকে, কিছু ওপেন সেশন থাকে, কিছু ফ্যানদের ইন্টারাকশনের মোমেন্ট থাকে, অনেক সময় ফ্যানদের সাথে বসিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো আমাদের জন্য নতুন, আমি এটা স্বীকার করি। তারপরে এরকম কোনো প্ল্যান ছিল কিনা ফাহাদ করিম, কতটুকু ইউটিলাইজ করতে পেরেছেন, আর ভবিষ্যতের জন্য কতটুকু তোলা আছে? না, আমরা তো কিছুটা করেছি। আপনাকে দেখতে হবে যে ওনার আগমন থেকে শুরু করে খেলা পর্যন্ত উইন্ডো ওয়াজ ভেরি ন্যারো, উই হ্যাড ভেরি শর্ট পসিবল ডেজ, অ্যান্ড উইদিন দ্যাট উনি প্রেফারেন্স করেছিলেন যে উনি ওনার পরিবারের সাথে প্রাইভেটলি স্পেন্ড করতে চান ওনার হবিগঞ্জে, সো যেটা উইচ উই রেসপেক্টেড, এবং তার জন্য যা যা আমাদের পক্ষে করা সম্ভব লজিস্টিক ওয়াইজ উই হ্যাড প্রোভাইডেড ইট। সো এরপরেও আমাদের তো একটি প্র্যাকটিস সেশনে ছিল ঢাকায়, সেখানে কিন্তু আমরা ছোটোভাবে ফার্স্ট 15 মিনিটস অ্যাজ পার কোচ ডিরেকশন আমরা একটা ট্রেনিং ভিউইংয়ের ব্যবস্থা করেছিলাম সিলেক্টিভ কিছু ক্রাউডের জন্য। আমাদের যারা ন্যাশনাল টিম স্পন্সর হয়েছে তাদের মাধ্যমে আমরা কিছু ক্রাউড কিন্তু আমরা অ্যালাউ করেছিলাম ফর 15 মিনিটস। আর আপনি জানেন যে হ্যাঁ, আপনার ট্রেনিং সেশন ইউরোপে দেখানো হয় ফর লিমিটেড পিরিয়ড অফ টাইম, বাট ন্যাশনাল টিমের ক্ষেত্রে কিন্তু ইটস নট এ ভেরি কমন থিং। ন্যাশনাল টিমের যেহেতু স্ট্র্যাটেজিক অনেক ইস্যু থাকে, কোচের কিছু ইস্যু থাকে, যে তারা কিন্তু অ্যালাউ করে না এটা। সাধারণত 10 to 15 মিনিটস প্রথমে যেটা করা হয় সেটাই করা হয়েছিল। অবভিয়াসলি আমরা যদি একটু লম্বা সময় পেতাম তাহলে হয়তো সামজাকে নিয়ে আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম যে যদি আমরা সেই সময়টা পাই, যেটা তো আমাদের হাতে ছিল না। সো গোয়িং ফরওয়ার্ড, এবং ওনার এখন যে পপুলারিটি আছে আলহামদুলিল্লাহ, ফুটবলের যে পপুলারিটি আমরা নতুনভাবে আমি বলবো জাগরণী হয়েছে বলতে হবে নিঃসন্দেহে। সো গোয়িং ফরওয়ার্ড হয়তো আমরা চেষ্টা করব আমাদের ফ্যানদেরকে আরও এঙ্গেজ করার জন্য, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ওভারঅল ফুটবলের যে এঙ্গেজমেন্ট সেটাকে ইনক্রিজ করার জন্য উইথ ইনক্লুশন অফ হামজা ডেফিনেটলি। অবশ্যই। এইখানে আমির খান একটা কথা বললেন যে আসলে আস্তে আস্তে পেশাদারিত্বের মোড়কে ঢুকছে। আমরা দেখলাম হামজা চৌধুরী তিনি অনুশীলনে নামলেন, তার প্রত্যেকটা গ্লিমস, ইভেন জাতীয় দলের যে সৌদি আরব ক্যাম্পটা ছিল প্রত্যেকটা গ্লিমস আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বলেন। মানে
এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে একটা পেশাদারিত্বের মোড়কে ঢুকছে বাংলাদেশের ফুটবল, মানে এই প্ল্যানটা মানে আমরা আরও নতুন নতুন কি দেখতে পারি, এইটা একটা জিনিস। আর এটা হচ্ছে হামজার আগমনে বাংলাদেশের ফুটবল কমার্শিয়ালি কতটুকু, সবাই চায় কমার্শিয়ালি অ্যাডভান্টেজটা নিতে, যেহেতু আপনি একজন মার্কেটিং জিনিয়াস। সো আমি ওইটা জানতে চাচ্ছিলাম যে কমার্শিয়ালি আসলে কতটুকু নেওয়ার প্ল্যান আছে, কি কি অ্যাসপেক্টসে আমরা হামজার যে জনপ্রিয়তা কাজে লাগাতে পারি। প্রথমত আমি মার্কেটিং জিনিয়াস না, থ্যাংক ইউ ফর টেলিং দ্যাট। না, আমরা ওই অনুযায়ী আপনাকে কাজ করতে দেখেছি। হ্যাঁ, আমি আমার কিছু অভিজ্ঞতা আছে, সো লেট আস কিপ ইট লাইক দ্যাট। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আপনি জেনে তো খুশি হবেন যে আমরা যখন ইলেক্টেড হয়ে আসি, আমাদের ফার্স্ট ইসি মিটিংয়ে কিন্তু আমরা বেশ কিছু স্ট্যান্ডিং কমিটিকে লঞ্চ করি, তার মধ্যে কিছু নতুন কমিটিও লঞ্চ করি। তার মধ্যে কিন্তু একটি কমিটি ছিল ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি, যেটা আগে ছিল না বিএফএফে। এবং থ্যাঙ্কস টু আওয়ার প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব, যিনি আমাকে ওটার দায়িত্ব দিয়ে আমার উপর সে আস্থা রাখেন। আমাকে যখন এই দায়িত্বটা দেন তখন আমি ওনাকে একটি কথা বলি যে লোক, ডিজিটাল মিডিয়া ছাড়া কোনো অপশন নাই। কেননা আপনি যদি দেখেন আমাদের আগে বিএফএফে যারা ছিলেন তারা কি কাজ করেনি, অনেক কাজ করেছে, কিন্তু কোনো সন্দেহ নাই। বাট কমিউনিকেশন একটা গ্যাপ ছিল স্টেক হোল্ডার্সের সাথে, ফ্যানদের সাথে। কোনোভাবে অনেকে অনেক কিছু জানতো না যে কত কিছু হতো। সো এই গ্যাপটা উই হ্যাভ টু ফুলফিল, আদারওয়াইজ তো আপনার ফুটবলের ইমেজটাকে আপনি বাড়াতে পারবেন না, পজিটিভ করতে পারবেন না। তখন আমি ওনাকে বললাম যে দেখুন, উই হ্যাভ টু ওয়ার্ক এ লট উইথ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। তো আমি দায়িত্ব পাওয়ার পরে আমাদের ফেসবুকে তখন ফলোয়ার ছিল অ্যাবাউট 700,000, অ্যাবসলিউটলি অর্গানিক, কোনো দিন কোনো স্পন্সর হয় নাই। আর আমাদের পোস্ট যেত ইন স্প্যান অফ 24 to 36 আওয়ার্স একটা কি দুটো পোস্ট ছিল, স্ট্যাটিক পোস্ট যেত সব, মানে যেটা বাস্তব। আমি আসার পর আমি আমাদের যে খুব ছোট একটা টিম, দুজনের মিডিয়া টিম আছে আমাদের বিএফএফে, তাদেরকে নিয়ে বসে আমি ওদেরকে বললাম যে দিস হ্যাজ টু চেঞ্জ। এবং আমি আমার প্রেসিডেন্টকে কমিট করলাম যে আপনি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাকে বাই জুন এটাকে আমি 1 মিলিয়নে নিয়ে যাবো। তুমি আমাকে বলে তুমি কীভাবে করবে, এটা কি স্পন্সার্ড নাকি অর্গানিক? আমাকে না, ইট উইল বি পিওর অর্গানিক গ্রোথ। এবং আমি বললাম সেজন্য আমার কিছু সাপোর্ট লাগবে, আমি এই কাজগুলি করতে চাচ্ছি, আই নিড ইউর ব্লেসিংস। উনি বলছেন না প্লিজ তুমি আগায় যাও। সো আপনি যে কথাগুলি বললেন এইগুলি কিন্তু ওটারই ফলপ্রসূ, যে আমরা প্ল্যান করলাম যে আওয়ার ফ্যান্স হ্যাজ দ্য রাইট টু নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন ফুটবল। আমাদের স্টেক হোল্ডারদের রাইট আছে যে আমরা কী করছি। তো ওনাদের কাছে ওই তথ্যটা পৌঁছাবার দায়িত্ব তো আমাদেরই, এবং এমনভাবে পৌঁছাতে হবে যেন সেটা তারাও অ্যাপ্রিশিয়েট করে। সো উই স্টার্টেড মেকিং রিলস, উই স্টার্টেড মেকিং পোস্ট। আমাদের প্রত্যেকটা ইভেন্ট, আপনি জানেন বিএফএফে কিন্তু অনেক কিছু হয়, মানে আমরা হয়তো একজন হামজা কিংবা সাফ নানি জয় নিয়ে আমরা চিন্তা করি, বাট ফুটবলে কিন্তু অনেক কিছু হচ্ছে। সো এখন প্রতিটি নিউজ কিন্তু আমাদের যাচ্ছে ইন দ্য ফর্ম অফ স্ট্যাটিক, ইন দ্য ফর্ম অফ রিল। আমি প্রেসিডেন্টকে বলে ম্যান্ডেটরি করেছি যে এখন থেকে সকল সফরে একজন ভিডিওগ্রাফার থাকবে, বিকজ যেন তারা রিলগুলি করে আমরা আপলোড করতে পারি, এবং ইনস্ট্যান্ট আপলোড হতে হবে, মানে আজকের খবর 2 দিন পরে আপলোড হবে তা না। সো দ্যাট ফ্যান্স হ্যাজ এ রিজন টু কাম ব্যাক টু মাই পেজ। সো এটা নিয়ে আমরা রিলিজিয়াসলি কাজ করেছি, এবং আপনি যেন খুশি হবেন, আমি যেটা প্রেসিডেন্টকে বলছিলাম বাই জুন করব, আলহামদুলিল্লাহ এই মার্চেই আমরা 1.2 মিলিয়ন এখন, যেটা আমাদের 7 লাখ ছিল, অর্থাৎ 500,000 অর্গানিক গ্রোথ আলহামদুলিল্লাহ আমরা অ্যাচিভ করেছি। অ্যান্ড আই ক্যান অনলি টেল ইউ, আমার তো এখন কোনো টিমও নাই, আমাদের কমিটিও হয়েছে মাত্র। ঈদের পর আমরা ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পূর্ণ কমিটি অ্যানাউন্স করবো। আমাদের প্ল্যান আছে একটা প্রফেশনাল এজেন্সিকে নিয়ে কাজ করবো। এখন আমরা একটা এজেন্সিতে কাজ করছি, বাট এটাকে আরও প্রফেশনাল করবো, এবং ডিজিটাল অফিসার ডেডিকেট করবো বিএফএফে। এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ দিস উইল বি, বিএফএফ পেজগুলি উইল বি ওয়ান অফ দ্য টপ পেজেস ইনশাল্লাহ ইন দ্য স্পোর্টিং এরিয়া ইনশাল্লাহ। অবশ্যই আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে তো অনেক নেগেটিভ অনেক আলোচনা হয়, তবে তার মধ্যে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের যে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, তাদের যেই কন্টেন্টগুলো সেগুলো নিয়ে বেশ মানে মানুষের মধ্যে সেই প্রশংসাটা আমরা দেখতে পাই। এটা কেউ ডিনাই করতে পারে না, যারা কট্টর সমালোচক তারাও বলবে না অ্যাক্টিভ ছিল। আমির খান কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি এর আগেও তো ম্যানেজার ছিলেন, এখনও ম্যানেজার আছেন, রিসেন্ট টাইমে এই দলের সাথে কি কি চেঞ্জ আপনি দেখছেন? আমরা কিছু পেশাদারিত্বের কিছুটা আমরা নমুনা তো শুনলাম, আপনি কি কি চেঞ্জ দেখছেন? দলের মধ্যে একজন ভিডিওগ্রাফার থাকেন, এছাড়া আর কি কি জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে এখানে? যারা মানে আমি যেটা দেখেছি যে আপনার আলোচনায় প্রতিটা দিন কিন্তু একটা আলোচনা আসে সোশ্যাল মিডিয়ার কথা, সেটা কিন্তু আমরা পজিটিভলি নিয়েছি। আমরা কাজ করতেছি, আমরা কাজের প্রতিটা নিয়তই, প্রতিটা দিনেই, প্রতিটা সেকেন্ডে আমরা শিখছি, আমরা নতুনত্ব দেখছি। এটা নিয়ে আমরা কাউকে নিয়ে আক্ষেপ বা কোনো কিছু করি না। আমি যতক্ষণই যখন দেখি প্লেয়ারদের ব্যাপারে কত হচ্ছে, ওকে নেওয়া হলো না কেন, ওকে নেওয়া হচ্ছে না কেন, সব কিন্তু পজিটিভ। এটা কিন্তু আমি ওখানে আমরা যারা ছিলাম, কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথেও কথা বলেছি যে এগুলি সব পজিটিভ হতে যাচ্ছে। এই যে একটা আলোচনা ফুটবলের যে ভাইবটা উঠছে, এটা তো আগে ছিল না। এখন যারা করতেছে, এখন যে নতুন যে জেনারেশন জেনজি যারা এই জিনিসগুলি নিয়ে আছে, তারা ওয়ার্ল্ডের সব জায়গায় ফুটবল দেখে, এবং তারা যে আমরা যে 185 থেকে এখন আনঅফিসিয়ালি 183-তে আমরা গিয়েছি, হয়তো একটা ড্র করি,
কিন্তু তারা যে খবর রাখতেছে এবং তারা যে কম্পেয়ার করে আমাদেরকে প্রিমিয়ার লিগের সাথে এক নাম্বার লিগের সাথে, এটা তো বড় পাওয়া। এবং তাদের থেকে নিয়ে শিখে শিখে এখন যদি আরও এই সমস্ত মানে ছেলেপেলে যদি আমাদের এঙ্গেজমেন্ট হয় যারা নতুন জেনারেশন, তাহলে কিন্তু আরও ভালো হবে। যদি আমাদের মনে করেন আমি ভাইস প্রেসিডেন্টকে ওনাদেরকে বলেছিলাম যে আমাদেরকেও কিছু শুধু ফটোগ্রাফার গেলে হবে না, আমাদের একটা ফ্যান বেসকেও নিয়ে যেতে হবে। আমাদের ফ্যান বেসকে যদি আমরা লাইক ইন্ডিয়ার মধ্যে ওখানে গেলাম, সাপোর্টার বেসরা যদি ওখানে আমাদের দলকে উজ্জীবিত করতে চাইতো, তাহলে কিন্তু আরও ভালো আর একটা পেতাম, সাপোর্ট পেতাম। তো আমি মনে করি যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক সফটওয়্যারে আমাদের কিন্তু এঙ্গেজমেন্ট হয়েছে খেলাধুলার মধ্যে। আমরা এখন অনেক যে নতুন নতুন যে জিনিসগুলো আছে আয়ত্তে নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় আমরা জাস্ট লার্নিংয়ে আছি, আমরা আমাদের শিখতে আরও সময় লাগবে। আমার মনে হয় একটু সবার মিলে সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা আরও ভালো। এই ক্ষেত্রে আমি যদি একটু অ্যাড করতে পারি, ইফ আই মে, খুব ছোট ছোট জিনিস কিন্তু আমরা কিন্তু প্রফেশনালিজম হতে চেয়েছি বলে আমরা করেছি। খুব সিম্পল জিনিস, যেমন আমরা একটা কিট স্পন্সর নিয়েছি। আপনি দেখেছেন ফুটবলে কিন্তু কোনোদিন জার্সি লঞ্চ হয় নাই, এবং সারা জীবন আমরা শুনেছি যাওয়ার আগের দিন রাতে ফুটবল জার্সি অর্ডার দেওয়া হচ্ছে, ট্র্যাক স্যুট সাইজ ঠিক নাই, ভেরি আনফর্চুনেট। আলহামদুলিল্লাহ ওগুলি কিন্তু এবার হয় নাই। ইট ওয়াজ ডান ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। দ্বিতীয়ত আমাদের অফিসিয়াল টিম শুট জীবনে হতো না, উইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং। আমরা সেই ছোটো ছোটো অ্যাসপেক্টগুলো এনেছি। তৃতীয়ত যেভাবে টিম অ্যানাউন্সমেন্ট হবে, কীভাবে যে বেস্ট 11 অ্যানাউন্স হচ্ছে, বেস্ট 23 স্কোয়াড এনেছে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা নতুন নতুন এনেছি। আর প্রফেশনালিজম একটা যেটা ব্যাপার, আমরা একটা কথা বলতে পারি যে আমরা কিন্তু অনেক আগে থেকে প্ল্যানিং শুরু করেছি। মানে আমির খান ভাই জানে এটা, যে প্ল্যানিংগুলি কিন্তু অনেক আগে থেকে হয়েছে। হ্যাঁ, হয়তো লোকজন পরে জানছে বলছে, বাট প্ল্যানিং কিন্তু আমরা অনেক আগে থেকে, কোথায় যাব, কেন যাব, কার সাথে খেলবো, ট্রেনিং কোথায় করব, কি কি লাগবে না লাগবে, এই সব কিছু কিন্তু আমরা চেষ্টা করেছি গুছিয়ে করার জন্য। অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড একটাই বলতে পারি যে এই দুটো ট্রিপ, নারী দলের ইউই অ্যান্ড পুরুষ দলের ইন্ডিয়া, এই দুটো ট্রিপ ওয়াজ লাইক এ কেস স্টাডি ফর আস। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, আমাদের অনেক ভুল হয়েছে, আমরা অনেক কিছু নতুন করেছি, সেগুলিকে এখন অ্যানালাইসিস করে গোয়িং ফরওয়ার্ড ইনশাল্লাহ ইট উইল বি মোর অ্যান্ড মোর প্রফেশনাল, কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনি বলছিলেন যে একটা প্ল্যানিং হয়েছে, কিন্তু ইন্ডিয়া ট্যুরে হামজার প্রথম ট্যুর ছিল, সেখানে আমরা কিছুটা মিসম্যাচ দেখতে পেয়েছি অনেক ক্ষেত্রে। মানে অনেকে বলছে এটা আয়োজকদের কারণে, যদিও আমরা একটু আগে গিয়েছি, তারপর আমরা যে মাঠে প্র্যাকটিস করেছি অনেক সময় ফ্লাড লাইটের আলো ছিল না, অনেক সময় পিচ নিয়ে কিছু কথা উঠেছে, হয়তো বা হামজার মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে দেখেই কথাগুলো উঠছে, তা নাহলে কিন্তু সাধারণত এতদিন ধরে মানুষ জানেও নি যে দল কোথায় প্র্যাকটিস করেছে, কবে প্র্যাকটিস করেছে, শুধু মিডিয়া যেটুকু জানিয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা ছিল। আসলে ইন্ডিয়া সফরে কি হয়েছিল যে হ্যাঁ, আমরা একদিন আগে আমরা জওহরলাল নেহরু স্টেডিয়ামে আমরা প্র্যাকটিস করতে পেরেছি, তার আগে যে ঘটনাটা ছিল, একটা গুঞ্জন ছিল গ্রাসের আউটফিল্ড নাকি আর্টিফিশিয়াল, এই জিনিসগুলো কি আসলে ওইখান থেকেই বানানো হয়েছিল যে আপনাদেরকে কনফিউজ করার জন্য, নাকি আসলে আপনাদের প্ল্যানিং ছিল বাট প্ল্যানিংগুলি কিছুটা নষ্ট হয়েছে আয়োজকদের কারণে? না, ওরা যেভাবে প্ল্যানিংটা নষ্ট করতে চেয়েছে তারা আমাদেরকে করেছে, যেটা আমরা আগে থেকেই আমাদের কিন্তু টিম ব্রিফে আমরা বলেছিলাম যে তোমরা বাইরের কথা কানে নিবা না, আমরা যারা বাইরে আছি ম্যানেজমেন্টে আমরা ওয়ার্ক করতেছি, কখন কি প্র্যাকটিস হবে, কারণ ওরা যে চলছাতুরিগুলো আমাদের সাথে করেছে। আমি একদম লাগেজ প্রবলেম থেকে ধরি, হ্যাঁ, ইভেন হোটেলের যে রুম অ্যালোকেশন সেগুলো নিয়ে আর কি। তো এখন এটা তো আমরা জানি, আমরা ক্লাব লেভেল থেকে নিয়ে ফুটবল খেলে ইন্ডিয়ার সাথে এই সমস্ত ঝামেলা আমরা সবসময় করেছি। তো যখন লাগেজটাকে যাচ্ছে তখন আমরা কিন্তু আমাদের যে লাগেজগুলো যাদের আমাদের প্লেয়ারদের যারা ছিল সেই লাগেজগুলো কিন্তু সবাইকে আমরা ওই হাতে নিয়ে ফার্স্টে দিয়েছি। আমাদের একটা মাথার মধ্যে ছিল প্ল্যানিং যে এমন হতে পারে লাগেজ মিসিং হতে পারে, যেন এইটা আমরা এমন হয় যে কোনো ছুটে গেছে, এটা মাথা ছিল আমাদের। তো আমরা ওইভাবেই তৈরি করছি এবং সেটাই যে পেয়েছি যে লাগেজ মিসিং। রুমের ব্যাপার, এখান থেকে কিন্তু সমস্ত কিছু বিএফএফ থেকে মেল করা ছিল, অনেক আগে থেকে মেল করা ছিল। যেহেতু আমি অ্যাজ এ ম্যানেজার, আমি কিন্তু পরে আমাদের একটা ন্যাশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির মিটিং হওয়ার পরে কিন্তু আমি এখানে ইনক্লুড হয়েছি। তো আমি যখন যাচ্ছি, যখন আমি এগুলো দেখছি, যে রিভিউগুলো দেখেছি, আমাদের এগুলো সব তৈরি করা আছে আগে থেকেই। কিন্তু ওরা ওখানে যাওয়ার পরে রুমের কথা বলছে যে এই রুমটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না। তাই আমি বলছি তোমাদের যা লাগবে আমরা তাই দিব, আমরা দরকার হলে আমরা অফিসিয়ালরা বাইরে থাকবো, প্লেয়ারদের জন্য রেডি রাখো। তো প্লেয়ারদেরকে আমরা যেভাবে ম্যানেজমেন্ট হয়েছিল এবং প্রেসিডেন্টের যে ইনস্ট্রাকশন ছিল, দরকার হলে আমরা বাইরে থেকে থাকবো, কিন্তু প্লেয়ারদের যেন ওই রুমের থেকে কোনো রকম ডিসকমফোর্ট না হয়। এবং ইভেন সে প্রেসিডেন্ট এটাও বলেছিল যে আমাদের কোনো লোকজন যেন এখানে এসে না থাকে, সে এটা টোটালি আলাপ করেছে। এইগুলো সাপোর্ট আমি যখন তার প্রেসিডেন্ট থেকে পেয়েছি, আমি সুন্দরভাবে তাই সাজাইতে সক্ষম হয়েছি। এবং মাঠের যে ব্যাপারগুলো ছিল, যে মাঠের তো এটা বলবেই, আমরা ঘাসের মাঠে খেলা হবে সেটা আমরা আগে থেকে জানি।
আমরা আমার সাথে কিন্তু ইন্ডিয়ার টিমের যে ম্যানেজার তার সাথে আমার এমনি মানে কথাবার্তা সবসময় হচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কিন্তু কর্পোরেট, কিন্তু ওখানের যারা এলজিএস যারা ছিল বা এলও যারা ছিল, এলও ছিল লোকাল অর্গানাইজার ছিল, আর এলজিএস যে আসছিল এআইএফএফ থেকে। তো ওরা এসে যখন শুরু করলো, যেদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, কিভাবে কি করা যায়, এই মাঠ নিয়ে শুরু করলো। সকালবেলা একটা মাঠ দেয়, ঠিক দুপুরের বেলায় এসে বলে এই মাঠে দেওয়া যাবে না। তো আমরা তো ট্রেনিংটা আমাদের কিন্তু এই শিলংয়ের জন্য সৌদি আরবে কিন্তু তাইফে সেম ওয়েদারে আমরা কিন্তু একটা সেম সিমিলার এলিভেশন অলসো। আমরা যেহেতু হামজা আসবে, হামজাকে নিয়ে কিন্তু আমরা সৌদি আরবে করি না, কারণ হামজা ওই গ্রেডের প্লেয়ার যে সে যে কোনো সার্কামস্টেন্সে সে কিন্তু অ্যাভেল করতে পারবে, সে এবং সে করছে। সে এসে টিমের প্লেয়ার কলিগদের সাথে সবার সাথে মিশে দারুণ একটা ফিজিক্যালিটি তার মধ্যে, মানে অ্যাডপ্ট করতে পারে দারুণ ভাবে, হাম্বল, এত কাইন্ডনেস সবকিছু মিলে সেটা করেছে। এবং আমরা ওরা যারা যেটাই চেষ্টা করতেছে যে এটা লাগবে, মাঠের টাকা দিতে হবে, আমি বলছি ঠিক আছে মেল করো। মেল করা হয়েছে, লোকাল অর্গানাইজার বলছে আমরা তো টাকা পাচ্ছি না, এর টাকা এটা কেন টাকা চাচ্ছে এআইএফএফ থেকে। হ্যাঁ আমি এই দেখো মেল তোমাদের নামে এই মেল করেছে এলজিএস, যে মেল জিএফএফ এ। তো সার্বক্ষণিক সবচেয়ে যে ব্যাপারটা হয়েছে এখানে কিন্তু আমরা সবাই কিন্তু ইনক্লুড ছিলাম। জি, এখন একটা কোনো সিদ্ধান্ত হচ্ছে, আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ফাদ ভাই বা আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির সময় কিন্তু ওই একেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, যেটা এর আগে হয়নি কিন্তু পিরিয়ডিক আপডেট আমরা দেখতাম যে মাঠে দাঁড়িয়ে ম্যানেজার ফোন দিচ্ছে, আচ্ছা এটা কি আমাদের অ্যালোকেশন ছিল কি ছিল না। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো হয়েছে, এটা এত র্যাপিডলি কাজগুলো হয়েছে, তো ওরাও আমাদের সাথে পেরে ওঠে নাই। তো আমি মনে করি আমরা যদি আরো প্রফেশনালি এগিয়ে যাই, এবং আমার মনে হয় যে এগুলো আর দূর হবে, কারণ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তারা কিন্তু এই কাজে পটু। অবশ্যই, মানে এই জিনিসগুলো আমাদের মধ্যে আলোচনা, হ্যাঁ এটা অবশ্যই নিবে সবাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আসলে হামজা চৌধুরীর ভারত সফরে যে অভিজ্ঞতা জাতীয় ফুটবল দলের সাথে, সেটা কেমন ছিল আমরা জানলাম। আজকে যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যেত, তাহলে হয়তো আজকের অনুষ্ঠানে মনে হতো আমরা অজুহাত দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ড্র করেছে এবং হিরোইকলি তারা 1 পয়েন্ট নিয়ে ফিরেছে। তারপরে এই অভিজ্ঞতা কতটুকু প্রতিকূলতার মাঝে হামজা খেলেছেন, বাংলাদেশ খেলেছেন, এবং সাংবাদিক হিসেবে আমরা এটা দেখেছি, যতবারই ভারত ট্যুরে গিয়েছি এই ধরনের প্রতিকূলতার মধ্যেই খেলতে হয় বাংলাদেশকে। আমরা আরও কথা বলবো এই হামজা চৌধুরী ট্যুর নিয়ে, হামজা এফেক্ট নিয়ে। আমাদের সাথে থাকুন, একটা বিরতি দিচ্ছি। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম এবং জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবলের হামজা এফেক্ট নিয়ে। হ্যাঁ, হামজা এফেক্ট, ঈদের আগে আমাদের ফুটবল একটা ঈদ এসে গিয়েছে, সেই ঈদটা নিয়ে, ঈদের খুশি নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে বাংলাদেশ ফুটবল দলের যে ভারত ম্যাচটা ছিল এশিয়া কাপ বাছাই, তার কিছু অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমরা কিছু নেতিবাচক মানে কিছু ফিডব্যাক পেয়েছি আমাদের দলের ম্যানেজারের কাছ থেকে। ভারত কিংবা অন্য যারা হোস্টরা আছে তারা অসহযোগিতাগুলো করবে আপনাকে ডিসম্যান্টেল করার জন্য। এই সিচুয়েশনগুলো হামজা কিভাবে, যেহেতু তার জন্য নতুন, আমরা তো বাংলাদেশে আমরা প্রায় সময় গিয়ে এসে এগুলো দেখে এসে অভ্যস্ত, কিন্তু হামজা চৌধুরীর তার ফিডব্যাকটা কী ছিল? আপনার ওপর বেশ চাপ ছিল ম্যানেজার হিসেবে, এটা থাকে যারা ইন্ডিয়ায় যায় যে ম্যানেজার হয়ে, তার জন্য বেশ চাপ থাকে। এই চাপগুলো কিভাবে সামলাচ্ছেন? হামজা কি বলেছিল সিচুয়েশনটা দেখে? হামজা আসলে আমাদের ওখানে যারা ছিল, আমাদের এখানে অনেক জার্নালিস্ট ভাইরাও গিয়েছিল, আমরা যে ফেভারগুলো পেয়েছি হামজা থাকাতে, ওখানে লোকাল যারা অর্গানাইজার ছিল তারা এসেও যখন বলতেছে যে আসলে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট করব, তোমাদেরকে যা করা হচ্ছে আজকে, ওরাই মানে সব রেডি করে রাখছে যে মাঠে আমাদের 5টার সময় আমাদের ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, যে 5টার সময় ট্রেনিং, দুপুরবেলায় বলতেছে যে না তোমাদের 3টা থেকে 4টার মধ্যে প্র্যাকটিস করতে হবে সেই যে ইউনিভার্সিটি আছে সেখানে। তো আমি বলছি প্র্যাকটিস গ্রাউন্ডগুলো কিন্তু বেশ দূরে দূরে রাখছে। তাই আমি বললাম ওকে নো প্রবলেম, তোমাদের যে আমাদেরকে বাস দেওয়া হয়েছে, আমি বাস আলাদা আরেক জায়গা থেকে আমি হায়ার করে নিছি, হ্যাঁ তোমাদের এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। এই কথাটা যখন তার কাছে গেছে যে আমরা হায়ার করছি আলাদা বাস, তাদের থেকে বাস নিচ্ছি না, তখন তারা তাড়াতাড়ি করে আমাকে টেক্সট করছে যে কোনো অবস্থায় যেন হোটেল থেকে কেউ বের না হতে পারে। তো এগুলো যখন হামজারা যখন নেমে আসছে, আমরা বাস রেডি করে রাখছি আরও 3টা, তখন ওরা বলতেছে যে আমি বলছি ভাই তোদেরকে দিব বাস, অসুবিধা নেই, তো তোদের বাস নিব না, আমরা আমাদের বাস নিয়ে যাবো। তো এই কথাগুলো যখন দেখতেছে ওরা, যারা এরা তো যে কোনোভাবেই তো এরা তো রেডি আছে, তৈরি আছে, এদেরতে কোনো কিছু আটকাতে পারতেছি না, যে না মেরে পারতেছি না, পয়সায় পারতেছি, কোনো কিছুই পারতেছি না। আমরা সব কিছুর মধ্যে আমরা প্রফেশনালিজমভাবে আমরা এগিয়েছিলাম। তো সেই দিক থেকে হামজাও
এটাকে খুব মানে খুব ভালোভাবেই নিয়েছে। মানে সে বেশ স্পোর্টিংলি জিনিসগুলো যেটা হলো খেলার দিন যখন হামজা মাঠে যাচ্ছে, হামজা সবাইকে কিন্তু হাত দেখায়, কৌশল বিনিময় করে। তখন হামজা ইন্ডিয়ান গোলকিপার সে বসেছিল, হামজা একবার তাকে থামস আপ দেখাইছে, দ্বিতীয়বার তাকে থামস আপ দেখাইছে, সে হামজাকে দেখে এমনভাবে মুখটা করছে যে ঘুরে গেছে এরকম। আমি হামজাকে টেনে বললাম যে হামজা এটা তুমি ওদের জন্য, এরা না, বলছে আমি খেলবো, জিতবো, পয়েন্ট আনবো, তারপর ওকে সাথে কথা বলবো। তো আনফর্চুনেটলি আমরা পারি নাই, কিন্তু সে কিন্তু তখন থেকে নিয়ে নিছে ভিতরে, স্মাইলিং ফেস দিয়ে গেছে, কিন্তু সে ভিতরে নিছে সেটাকে যে আমি এটাকে দেখাবো, প্রমাণ করব। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আমাদের সাথে আছেন, তিনি অনেক আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখেন। এখন আমি যদি তাকে প্রশ্ন করি, ইন্ডিয়া তো ফিরতি লেগটা খেলতে আসবে বাংলাদেশে, বেশ শক্তিশালী দল, কিন্তু এই গ্রুপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ তারা, তাদেরকে যদি তাদের এগেনস্টে যদি আমাদের অ্যাডভান্টেজ নিতে হয়, এখন আমাদের খেলা যদি পরে বসুন্ধরা কিংস এরিনায়, আমরা যদি বলি তাদেরকে এই প্র্যাকটিস দিতে, মানে হ্যাঁ সমর্থকরা যদি বলে প্র্যাকটিস দিতে সেই বিকেএসপিতে, সেখানে তারা প্র্যাকটিস করবে, কারণ গ্রাউন্ড নিয়ে তাদের অভিযোগ করার কোনো উপায় নাই, গ্রাউন্ড ফার্স্ট ক্লাস, কিন্তু তাদেরকে জার্নি করতে হবে, লম্বা জার্নি। আমরা বাংলাদেশিরা তো চরম অতিথিপরায়ণ জাতি, আমরা কি চাইলে এটা পারি ফাদ করি? দেখুন, আপনি ঠিক বলেছেন, আমরা অ্যাজ এ নেশন খুবই হসপিটেবল নেশন, এবং বেঙ্গল হসপিটালে কিন্তু গ্লোবালি খুব নাম করা। সো আমার মনে হয় ওখান থেকে এত সহজে বের হওয়া যাবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে ফুটবল তো গোলের খেলা, ফুটবল জিতার খেলা। তো উই হ্যাভ টু উইন অ্যান্ড উই হ্যাভ টু পারফর্ম। সো সেই পারফরমেন্স করার জন্য নীতিগতভাবে, আইনগতভাবে যদি কোনো রকম অ্যাডভান্টেজ আমরা নিতে পারি, আই বিলিভ অ্যাজ এ ফেডারেশন, ন্যাশনাল টিমস কমিটি আছে আমাদের কমিটি মেম্বার যারা আছেন, ডেফিনেটলি এটা আমরা আলোচনা করে সেই সিদ্ধান্তগুলো নিবই, এটা কোনো সন্দেহ নাই। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কী চাই? আমরা তো রেজাল্ট চাই, আমরা চাই আমাদের টিম ভালো খেলুক, এবং একই সাথে আমরা প্রফেশনাল থাকতে চাই, একই সাথে আমরা বাই লস সব কিছু করতে চাই। সো বাই লসের মধ্যে যদি হোম কান্ট্রি হিসেবে কোনো রকম অ্যাডভান্টেজ নেওয়া যেতে পারে, সেটা বিকেএসপির মাটি হোক কিংবা যেখানেই হোক, আমরা তো সেই ব্যবস্থা নিতেই পারি। বাট টাইম উইল সে। আমরা খালি ইন্ডিয়া তো আসছে না, আমাদের এখানে আপনার সিঙ্গাপুর আসছে জুনে, হংকং আসছে অক্টোবরে, অ্যান্ড দেন ইন্ডিয়া ইজ কামিং ইনশাআল্লাহ নভেম্বর। সো 3টা হোম কান্ট্রি ম্যাচ পাবো, আমরা হোম ম্যাচ পাবো। সো এই 3টাতে কীভাবে আমরা অ্যাডভান্টেজেস নিতে পারি কিংবা অ্যাডভান্স পজিশনে যেতে পারি, অবশ্যই সেটা নিয়ে আমরা কাজ করবো। মানে অবশ্যই আমাদের হসপিটালিটি এমন যে এমন টিম এসছে, আমরা 3 দিন আগেও তাদেরকে আমরা মেইন পিচে মেইন ভেন্যুতে অনুশীলন করতে দিয়েছি ইতিপূর্বে। এটা কি ভবিষ্যতে হবে নাকি এরকম? এফসি রেগুলেশন তো এটা বলে না। আমরা রেগুলেশনের বাইরে কিছু করবো না, আপনি শিওর থাকেন এটা। আমরা রেগুলেশনের বাইরে কিছু করবো না। আমাদের সভাপতি তাবিদ আউল সাহেব ইজ এক্সট্রিমলি কমপ্লায়েন্ট পারসন। সো রেগুলেশনের বাইরে আমরা কিছু করবো না। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বললাম যে হোম কান্ট্রি হিসেবে যা যা অ্যাডভান্টেজ নেওয়ার প্রয়োজন বাই দ্য লস, definitely we'll take it, because আমরা তো আছি কার জন্য? আমরা আমাদের টিমের জন্যই আছি। অবশ্যই, absolutely, অবশ্যই। আমরা আমির খান বাংলাদেশে ল্যান্ড করার পরে আমির খান সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছিলেন, তিনি বললেন যে না, ওদেরকে আরও বেশি করা উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি তাবিদ আউল, তিনি নিজে টিম ম্যানেজমেন্ট থেকে কি কোনো এরকম থাকবে কিনা, মানে এখনও কি আপনি ওইভাবেই আছেন যে না আসলে ইন্ডিয়াকে ওইভাবেই আরও বেশি অ্যাডভান্টেজ নেওয়া উচিত ওদের? দেখেন, আসলে হয়েছে কি যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া প্লাস যারা সিঙ্গাপুরি, মনে করেন যে ওরা যে আসবে, সিঙ্গাপুরের ম্যানেজার ফেব্রুয়ারি মাসে আমাকে ফোন করেছিল যে আমরা রেকি করতে আসবো, কোথায় খেলা হবে, তো কোথায় আমরা প্র্যাকটিস করব, কোথায় কোন হোটেলে থাকবো। তো এই যে মানে ট্রেডিশনগুলো তারা ফলো করছে, সে পর্যন্ত আমরা যেতে পারিনি। তারা এই জুন মাসে খেলা, ফেব্রুয়ারি মাস থেকে তারা কিন্তু মানে যোগাযোগ শুরু করেছে। তো ইন্ডিয়া আমাদেরকে যেটা করেছে সেটা হলো, আমাদের তো আসলে ওই রকম শীতের জায়গাটা ওই রকম নাই যে ঠান্ডা পড়বে, সেই ওখানে যে আমরা শিলংয়ের মতন একটা জায়গা পাবো। আমরা আবার বেছে নিলাম, যেহেতু আমরা কিছু একটু বেনিফিট আমরা পাই হলো সৌদি আরবে তাইফে, যে আমরা কিন্তু অনেক বেনিফিট পেয়েছি, এবং ওই পাহাড়ের উচ্চতা সবকিছু মিলে তাইফের প্র্যাকটিসটা আমরা 100% এই শিলংয়ের সাথে একদম ম্যাচ করেছি। এখানে আমাদের বরঞ্চ আমাদের এই সেই ঠান্ডাটাই আমরা অনুভব করতে পারিনি শিলংয়ে। তো ওরা যেটা করছে, ইন্ডিয়া কিন্তু দেখবেন যে যখন আসবে তখন কিন্তু ইন্ডিয়া আমাদের মতন 4-5 দিন আগে আসবে না,
ওরা ওই খেলার যে 2 দিন আগে এসে একটা মাঠে প্র্যাকটিস করবে এসে, তো সেই যেটুকুই সময় আমি পাই আমার কাছে, আমি ম্যানেজমেন্ট চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট অনুরোধ থাকবে যে যতটুকু মানে যেভাবে আমরা করতে পারি বায়োলজি যে উনি বলেছে বায়োলজির মধ্যে রেখেই যতটুকু আছে সেটা আমরা যারা ওনারা দায়িত্বে থাকবে যারা কাজ করবে তারা যেন সেই রকম ট্রিটমেন্টগুলো তাদেরকে দেয় যেন মেন্টালি যারা একটু ডাউন করে, কারণ ম্যাচের খেলার বাইরেও কিন্তু অনেক খেলা থাকে, সেই খেলাগুলো যেন আমরা খেলতে পারি। অবশ্যই আমাদের খেলা উচিত। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিমের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। হামজা চৌধুরী তো এলেন, তার পথ ধরে আরও অনেকেই আসার পাইপলাইনে আছেন এবং আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে সেই প্ল্যানটাও আপনিই করছেন। প্ল্যানটা যদি জানা যেত, অনেক নাম আমাদের সামনে, কারণ ফাহমিদুল চলে গিয়েছেন, তবে আমার বিশ্বাস যে তিনি ফিরবেন না এমনটা না, তারও ফেরার সুযোগ রয়েছে। ফাহমিদুলকে নিয়ে অনেক কথা হচ্ছে। এছাড়া শামিদ সোম আছেন, ইভেন আমরা কুইন এবং কাভান সুলিভান যারা আছেন তাদেরকেও, সুলিভান ব্রাদার্স, তাদেরকে মানে আসলে প্ল্যানটা কি একটা লিস্ট করা হয়েছে, কবে নাগাদ তারা আসতে পারেন, ট্রায়াল হতে পারে, একটু যদি জানাতেন। জি শিওর, মানে প্ল্যান যেটা হচ্ছে আমাদের সমাজের সভাপতি তাবিদ আউলের প্ল্যান হচ্ছে যে আমাদের গোয়িং ফরওয়ার্ড আমাদের ন্যাশনাল টিমে যেন একটা হেলদি মিক্স থাকে আর ন্যাশনাল টিমে যেন মোর কম্পিটিটিভ হয়। সো এই ধরনের এক্সপার্ট প্লেয়ার যখন আসবে যারা টিপিক্যালি বেটার ট্রেনিং ফ্যাসিলিটির এক্সপোজার আছে, ফিজিক্যাল হেলথ ওয়াইজ তাদের ট্রেনিং ইজ মাচ স্ট্রঙ্গার, তো এই ধরনের প্লেয়ার তো একটা অ্যাডভান্টেজ পায় নিঃসন্দেহে। সো তাদেরকে এনে আমরা যদি জাতীয় দলটা করতে পারি তাহলে যেটা হবে আমাদের লোকাল এবং তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন হবে, উইচ ইজ ভেরি হেলদি। সো এর ব্যাপারে উনি কিন্তু হি ওয়াজ ভেরি স্পেসিফিক। তো উনি আমাকে তখন দায়িত্ব দেয় যে প্রাইমারি কমিউনিকেশনগুলো যেন আমি একটু করি সবার সাথে, যে কারা কারা খুব ইন্টারেস্টেড। তো আমরা ভেরি ইয়াং, আই থিঙ্ক বিটুইন 17 to 20 ভিতরে অলমোস্ট 32 প্লেয়ার্সের একটা লিস্ট করেছি with the help of a gentleman called Shakib, উনি ডেনমার্কে আছেন, বাংলাদেশ অরিজিন। হি ইজ হেল্পিং আস আউট ইন দিস প্রসেস। এবং 4টি নারী ফুটবলের সাথে আমরা কথা বলেছি, এর মধ্যে 2 জনের প্যারেন্টসের সাথে আমি নিজে কথা বলেছি এবং অন্যদের সাথে ওই শাকিব জি উনি কথা বলা চলছে। আপনি জেনে খুশি হবেন, একজন প্যারেন্টস, একটা ইয়াং ছেলের একটা প্যারেন্টস, উনি আমাকে নিজের থেকে যোগাযোগ করেছে, যিনি বলছে দেখেন আমরা কখনো আগে এরকম দেখিনি যে ফুটবল ফেডারেশন থেকে এত পজিটিভলি সিরিয়াসলি এইটিকে দেখা হচ্ছে। তো আমার ছেলেকে আমি ক্যাম্পে পাঠাতে চাই, ট্রেনিং স্কাউট করতে চাই। সো আমাদের প্রাইমারি প্ল্যান এন্ড অফ জুন 25 তারিখের পরে 3 to 5 days ট্রায়াল করবো। আমরা ওই একদিন এসে খেলা দেখলো একটু দৌড়াদৌড়ি ওভাবে ট্রায়াল করবো না, উইল ডু এ প্রফেশনাল ট্রায়াল অ্যাটলিস্ট 3 to 5 days। বাট এই প্ল্যানিংটা করবে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট। সো আমি প্রাইমারি কমিউনিকেশনগুলো পুলটা রেডি করছি। ইনফ্যাক্ট এই ঈদের বন্ধ 3 জন আসছে, তাদের ট্রায়ালটা আমরা 4 কিংবা 5 তারিখে করার প্ল্যান করছি ঢাকায়। বাট 30+ প্লেয়ার্সের যে ট্রেনিং ট্রায়ালটা সেটা ইনশাল্লাহ এন্ড অফ জুন হবে। 3 to 5 days একটা প্রপার স্কাউটিং হবে, ট্রায়াল হবে এবং সেখান থেকে আমরা ওদের ডাটাবেসটা পাবো। পাওয়ার পরে যে যেখানে ফিট, আন্ডার এজ বলেন, এইচ টিম বলেন কিংবা ন্যাশনাল টিম বলেন, যেখানে যাকে যাকে ফিট সেখানে তাকে আমরা পজিশন করার চেষ্টা করব। এবং আপনি জানেন এরা তো বাইরে থাকে, সো দে হ্যাভ দেয়ার ওন কমিটমেন্টস অলসো। সো ওই কমিটমেন্ট থেকে যারা রাজি হবে যে না দে উড লাইক টু প্লে, উই উইল ওয়েলকাম দেন। এবং লজিস্টিক বলেন, সাপোর্ট যা যা লাগে সেটা অফকোর্স আমরা ভেরি পজিটিভলি দিব। সো আমাদের একদম খুব কনস্ট্রাকটিভ একটা প্ল্যান আছে এবং আমরা চাই যে আমাদের এইজ ভিত্তিক দলগুলি থেকে শুরু করে জাতীয় দল সবখানে যেন এই এক্সপ্যাট বাংলাদেশের একটা সুযোগ পায়। তারা যদি যোগ্য হয়, তারা যদি সেই ক্যালিবার থাকে, অফকোর্স দে উইল বি ওয়েলকাম। অবশ্যই এটা খুব ইতিবাচক একটা আপনি যে খবরটা দিলেন। আমির খান, আপনি একজন সাবেক ফুটবলার, সেই হিসেবে জানতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে এই যে এতগুলি ফুটবলার আসছে, অনেক সময় লোকাল যারা থাকেন তারাও তো একটা পাইপলাইন পার হয়ে আসেন, বিভিন্ন লোকাল ক্লাবে খেলেন, তারা একটা শঙ্কায় থাকেন না হয়তো বা আমাদের সুযোগটা থাকবে না। তো সেক্ষেত্রে আসলে এই যারা আসছেন বাইরে থেকে এবং যারা দেশে আছেন তাদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে এই দল গঠন প্রক্রিয়া করাটা কতটা জরুরি, আর হচ্ছে যে এই যে মানে তাদের খেলাটা আসলে আমরা অনেক সময় ধরতে পারি না, তাদের দেওয়া বলগুলো আমরা মিস করছি, ইজি চান্সগুলো মিস করছি, এইটার সমাধানটা কোথায়? আপনি সত্যি বলেছেন। আসলে আমাদের যে ফেজটা আমরা করছি বর্তমানে, সেটা আমি দেখছি যে আমাদের ক্লাব স্ট্রাকচারগুলো, এটা এই ক্লাব স্ট্রাকচার এবং আমাদের লিগ ফরম্যাটগুলো যেভাবে আমরা খেলছি, সেখান থেকে যদি আমরা বেরিয়ে না আসি, আমাদের একটা বিশদভাবে একটা ওয়ার্কশপ করা দরকার এবং খুবই জরুরি হয়ে গেছে। কারণ আমাদের সব কিছু মিলে তো হলো যে দেশের সার্বিক অবস্থা, আমাদের কোথা থেকে আমাদের আমরা এই অর্থ বা এই যোগানটা দিব ক্লাবগুলোকে নার্সিং করার জন্য। তা আপনার প্লেয়াররা তো আমাদের দেশের প্লেয়ার, আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের লোকাল যে খেলাগুলো হচ্ছে, সেই খেলাগুলো থেকে প্লেয়াররা যদি তৈরি না হয়, একটা স্ট্যান্ডার্ডে যদি যেতে না পারে, তাহলে তো আমরা সবাইকে এনে তো আমরা খেলতে পারবো না। ইভেন বিদেশিরা এক সময় হয়তো এসে বলবে কাদের সাথে খেলছি আমরা, আপনি হয়তো খেললেন একটা বার, আমরা খেললাম, তারপরের বছর
আপনি প্রতি বছর এরকম করতে পারবেন না। তো আমাদের লং রেসে যাওয়ার জন্য আমি মনে করি যে আমাদের একটা যেইভাবে ওনারা সার্চিং করছে তার পাশাপাশি আমাদের ক্লাব স্ট্রাকচার প্লাস হলো লিগ ফরম্যাটটাকে চেঞ্জ করে একটু মানে আমাদের ধাঁচে তৈরি করার জন্য একটা বিশদ ওয়ার্কশপ করা দরকার। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আমির খান, একই সাথে ফাহাদ করিম আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই যে গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো জানার জন্য। আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, আমাদেরকে জানালেন হামজা এফেক্টের ব্যাপারটা। তবে একটা ব্যাপার যে আমাদের দেশের যেই ক্লাব ফুটবলের যে স্ট্রাকচার আছে, যে প্রফেশনাল ফুটবলের স্ট্রাকচার আছে, এখানে অনেক কিছু ভেঙে গড়ার সুযোগ রয়েছে এবং যদি এটা না হয়, যে প্রক্রিয়া আমাদের ফুটবলাররা আসছে সেই প্রক্রিয়ায় আসলে এই যে যারা বিদেশিরা আসছেন কিংবা যারা প্রবাসীরা আসছেন তাদের সাথে তাল মিলিয়ে খেলাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। হয়তো আরও অনেক ভালো ভালো ফুটবলার আসবে, তাদের সাথে তাল মিলিয়ে খেলাটাও চ্যালেঞ্জ এবং একই সাথে বাংলাদেশকে উপরেও নিয়ে যেতে হবে। হামজা চৌধুরী তিনি তো ওয়ার্ল্ড কাপ খেলতে চেয়েছেন 2030-এ, তো আমরাও চাই যে এই প্রত্যাশাটা আমাদের পূরণ হোক এবং একই সাথে এই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।